অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে। এবার সেসব অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি সব অভিযোগের বিষয়ে পরিষ্কার করেন। মোস্তফা সরোয়ার ফারুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় ভাই বোনেরা, ক্ষুণাক্ষরেও যা আগে ভাবি নাই, এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্র 2 দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফ্যাসিস্টের দোসর, যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম। 16 জুলাই থেকে ওয়াল আউট অ্যাটাকে গেলাম, এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল, আমি তারই সহযোগী। আমি আমার চেয়ারের জন্য কোনো ছাপাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করেছি বলেই কয়টা কথা বলছি। শাহবাগ আন্দোলন যখন শুরু হয়, আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটাকে ঢেলে রাষ্ট্র মেরামতে এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুদিন পরই যখন বুঝে যাই, তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে। যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল, বাঙালি জাতীয়তাবাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকে যে ফ্যাসিবাদের সূচনা করা হয়েছিল তার প্রতিবাদে লিখি। এই চেতনা লইয়া আমরা কি করিব 2014 সালে। এই দুইটা লেখার যে কোনো একটা লেখার ছাপা হওয়ার পর বিএনপির শিমুল বিশ্বাস সাহেব ফোন দিয়েছিল কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি কোনো দল করি না, কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেলেন যে আমার সঙ্গে পরিচয় না থাকা সত্ত্বেও আমার নম্বর জোগাড় করে ফোন দিলেন। আমি ঘটনাচক্রে একজন পরিচিত মুখ। ভাই ও বোনেরা, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যেও যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলে হেনস্থার শিকার হওয়ার মধ্যে যে দীর্ঘ অত্যাচারের শুরু, সেই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নাই। অনেকে বলেছে আমি ভারতীয় হেজেমনির অংশ, যে লক্ষ্যে বাংলাদেশের কালচারাল এস্টাবলিশমেন্ট ঘৃণা করে। আমি কলকাতা কেন্দ্রিক ভাষার হেজমনি ভেঙে দিয়েছি বলে সেই কি না এই হেজমনির অংশ। আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না, কারণ দেশের নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সঙ্গেই কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। ফেলানির মৃত্যুর পর কি পোস্টে দিয়েছিলাম 2013 সালে, সেটা দেখতে পারেন নিচে। আমার অবস্থানের উপহার হিসেবে ভারতীয় হাই কমিশনে একসময় কর্মরত রঞ্জন মণ্ডল নামের এক কর্মকর্তা তার ফেসবুকে পাবলিক পোস্ট দিয়ে বহুবার কি অকথ্য ভাষায় আক্রমণ করেছিল সেটা খোঁজ করে দেখুন। আর সেই আমি পার্ট অফ হেজেমনি। আমরা এক অনন্ত ভয়ের ঘরে বসবাস করে এসেছি। আমরা কথা বলতে ভয় পেতাম, এমনকি কথা বলার সময় ঘরে ফোন থাকলে সরিয়ে ফেলতাম পাছে আড়ি পাতে। আমার মনে আছে 2012 সালে শুধুমাত্র কথা বলার জন্য আমি আর আরিফার হুসাইন লুকিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে বসে আলাপ করতাম কিভাবে এই জালিম সরকারকে হটানো যায়। বিএনপি এবং জামাত কিছু করতে পারবে, আর্মির মনোভাব কি। জোনায়েদ সাকির সঙ্গে বাটন ফোনে কথা বলে গোপনে দেখা করতাম আর পরামর্শ করতাম কি করা যায়। সেই আমি ফ্যাসিজমের পার্ট। আমি তো কোনো বিপ্লবী নয়, ছিলাম না কোনো দলে, ছিলাম না কোনো কালে। আমি ফিল্ম মেকার, ঘটনাচক্রে এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আমার সেই পরিচয়েই গর্বিত। আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবেই মনে রাখা হবে, মন্ত্রী হিসেবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না, পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র। আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি। নিজের ফিল্মের বাইরে আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা বিশ্বাস করেছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগাই। Lastly, I am loving my job, but I am hating the fact that I had to write this.